হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আর আজকের এই ডিপ অ্যানালিসিসের ভিডিওতে আমরা একটা এরকম টপিক কভার করতে যাচ্ছি, যেই টপিকটা কিন্তু আপনাকে ইউপিএসসিতে অনেকবার ইউজ করতে পারবেন। আর সেখান থেকে কিন্তু স্পেসিফিক্যালি যদি প্রশ্ন আসেও, আপনি সেটাকেও অ্যাড্রেস করতে পারবেন। আর এর যে ব্রডার থিম যেটা, যে ইন্ডিয়া ইউএই রিলেশন, সেখানটাও কিন্তু এই রকমের পয়েন্টসটা ইউজ করতে পারবেন। টাইটেল কি? UAE exit from OPEC আর তার implication for global oil politics and India। এই আর্টিকেলটা দেখার পরে প্রথম প্রশ্ন, আর্টিকেলটা পড়তে হতো কি করে জানলাম? কেন কি হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারে এটা বলা ছিল যে পড়তে হবে। আচ্ছা, বলা থাকলে নিশ্চয়ই ইউপিএসসিতে হেল্প করবে। ইউপিএসসিতে হেল্প করলে ইউপিএসসি সিলেবাস অনেক বড়। কোথায় হেল্প করবে স্পেসিফিক্যালি তারপরের প্রশ্ন? এটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 2 আইআরএ হেল্প করবে। হট প্রশ্ন। আইআরএ যদি হেল্প করে, প্রশ্ন কিরকম হতে যাচ্ছে? প্রশ্ন আপনার সামনে মডেল প্রশ্ন হিসাবে দেওয়া আছে। In the context of UAE exit from Organization of Petroleum Exporting Country OPEC, examine its implication for India's energy security and India UAE strategic partnership 10 marks। ভেবে দেখুন, একটা আইসোলেটেড কেস যেখানটায় ইন্ডিয়া ডাইরেক্টলি ইনভলভ না, ইউএই একটা অর্গানাইজেশন থেকে বেরোচ্ছে, সেই অর্গানাইজেশনের অ্যাক্টিভ মেম্বার, প্যাসিভ মেম্বার ইন্ডিয়া না, কিন্তু স্টিল সেই সিচুয়েশনটাকে, সেই ইনসিডেন্টটাকে ইন্ডিয়ার সাথে একটা প্রশ্ন কি করে লিঙ্ক হতে পারে? ইউপিএসসি কিন্তু এরকমই প্রশ্ন করে। তো এরকম প্রশ্ন যদি আসে মেন্সে, এই কন্টেন্টটা কিন্তু ওয়েল ইকুইপড সেটাকে হ্যান্ডেল করার জন্য। সেটাই আমরা এখানটা এক্সপ্লোর করব। এক্সপ্লোর কি করব? সবার প্রথমে কনটেক্সটে দেখব। কনটেক্সটে কি দেখেছি? যে রিসেন্টলি ইউএই ড্রিভেন বাই আবুধাবি, তারা কিন্তু এক্সিট করেছে ফ্রম ওপেক অ্যান্ড ওপেক প্লাস কান্ট্রিজ। ওপেক প্লাস থেকে ওপেকের ডিফারেন্স কি? ওপেক প্লাসে কিছু বেশি অর্গানাইজেশন আছে, ওপেকে কিছু কম অর্গানাইজেশন আছে, কোর কান্ট্রিজ গুলো আছে। এফেক্ট কবে থেকে হয়েছে? ইয়েস্টারডে, 1st of May। যেটা কি কোথাও না কোথাও এটা মানা হচ্ছে যে এটা একটা সেসমিক শিফট ইন গ্লোবাল এনার্জি জিওপলিটিক্স। কনটেক্সট সেট। এরপরে কন্টেন্টটা কি পড়বো? প্রথমেই যেরকম দেখতে পাচ্ছি রিজন বিহাইন্ড এই ইনসিডেন্টটা, এই যে আমরা দেখতে পাচ্ছি ইউএই এক্সিট করছে ওপেক থেকে, কারণ কি? তার ইমপ্লিকেশনস দেখব। ইন্ডিয়া তার কি এফেক্ট হতে যাচ্ছে, আর তার কি চ্যালেঞ্জেস হবে, সেই চ্যালেঞ্জেস থেকে আমরা দেখব ওয়ে ফরওয়ার্ড, আর তারপরে করব কনক্লুশন। তার মানে প্রথম দুটো সেগমেন্ট যেখানটায় এই স্পেসিফিক সিচুয়েশন নিয়ে ডিল করছি, আর তার পরের 3টে সেগমেন্ট আমরা কোথাও না কোথাও ইন্ডিয়ার সাথে অ্যালাইন করে দিচ্ছি, যাতে ফ্লোটা খুব সুন্দর মেনটেন হয়, যে এরকম একটা সিচুয়েশনে ইন্ডিয়া কি করে বুঝতে পারবে, তার চ্যালেঞ্জেস কি হবে, ওয়ে ফরওয়ার্ড কি হবে। সবাই প্রথমে কারণ কি? কারণ হলো মনিটাইজিং অয়েল পিক। আমরা জানি রিসেন্টলি জিওপলিটিক্যাল টেনশন ওয়েস্ট এশিয়াতে থাকার জন্য অয়েল প্রাইসেস কিন্তু ফ্লাকচুয়েট করবে। আর এই সিচুয়েশনটারই অ্যাডভান্টেজ কোথাও না কোথাও ইউএই নিতে চাইছে, নিজের 100 বিলিয়ন ব্যারেল যেটা আছে সেটাকে অফলোড করে, এক্সিট করে, ক্লিয়ার করে। কেন? কেন করতে চাইছে? কেন কি আমরা জানি, আমরা যখন যেকোনো অর্গানাইজেশনে যুক্ত থাকি, সেই অর্গানাইজেশনের কিছু গোল থাকে। ম্যানেজমেন্টে কিন্তু অর্গানাইজেশনাল গোলকে ইন্ডিভিজুয়াল গোল থেকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো সেখানটা দাঁড়িয়ে ওপেকের যে নিজস্ব কিছু পলিসিস থাকবে, কেন কি সেখানটা ইউএই অ্যালাইন করতে পারছে না, তাই ইউএই সেখান থেকে বেরিয়ে এসে এই রকমের সিচুয়েশনের ম্যাক্সিমাম রেভিনিউ সে সিক করতে চাইছে। নেক্সট কারণ আরেকটা, এই রেভিনিউটা দিয়ে কি হবে? তবে সেটাও একটা কারণ, সে কোথাও না কোথাও নিজের একটা ভিশনকে ফান্ড করছে, ভিশন অফ 2031। ভিশনটা কি আছে? তার নলেজ বেস ইকোনমি। নলেজ বেস ইকোনমি কি? টেকনোলজি, ট্যুরিজম আর নন অয়েল লজিস্টিক যেই পার্টগুলো, সেগুলোকে কোথাও না কোথাও এই যে রেভিনিউটা আমি আর্ন করবো এই ব্যারেলসগুলোকে বিক্রি করে, সেখান থেকে আমি সেটাকে ফান্ড করব। নেক্সট আরেকটা কি কারণ হতে পারে? কোথাও না কোথাও আইডল ক্যাপাসিটি আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI এর উপরেও সে কিন্তু খুব চিন্তিত। কেন? কেন কি ইউএই কিন্তু অ্যারাউন্ড $150 বিলিয়ন কিন্তু পার হ্যাজ অলরেডি রিচ $5 মিলিয়ন পার ডে। যেখানটায় ওপেক কিন্তু একটা, যেরকম প্রথমেই বলছিলাম, যে ম্যান্ডেট করে রেখেছে প্রোডাকশন কাট নিয়ে, ওয়েস্ট অফ ইনফ্রাস্ট্রাকচার, তার জন্য তার ফিল হচ্ছে। কেন কি? সে অলরেডি এত বড় একটা ইনভেস্টমেন্ট করে রেখেছে, তো তার থেকে যে রিটার্নটা, সেই রিটার্নটা কোথাও না কোথাও এখন দাঁড়িয়ে এই অর্গানাইজেশনটা ফুলফিল করতে পারছে না। প্রথম পয়েন্ট যেখানটায় সে ম্যাক্সিমাম প্রফিট সিক করতে চাইছে, সেকেন্ড
যে থার্ড যে পয়েন্ট আছে সেটা কোথাও না কোথাও ব্রেক ইভেন পয়েন্টের কথা বলছে। ব্রেক ইভেন পয়েন্ট মানে আজকে সে যখন এত টাকা ইনভেস্ট করেছে, সে কিন্তু চাইছে পার ডে আমি কিছু না কিছু টাকা সেখান থেকে উইথড্র করি। উইথড্র করি মানে রিটার্ন পাই। আর এখন ওপেকের পলিসি সেটা তাকে করতে দিচ্ছে না। তার জন্য আবার একটা মতবিরোধ হচ্ছে। সে এই একটা কারণের জন্য বাড়িয়ে আসতে চাইছে। ফোর্থ, একটা সে স্ট্র্যাটেজিক অটোনমি চাইছে ফ্রম সাউদি আরব। আমরা জানি ওই মিডল ইস্ট এরিয়াটা কিন্তু মোর অর লেস সাউদি আরবই কিন্তু ড্রিভেন। তো সে চাইছে যে সে যাতে কোথাও না কোথাও যে সাউদি আরবের যে আমরেলাটা আছে, তার থেকে এই যে সাউদি আরবের যে বিগ ব্রাদার পলিসি আছে তার থেকে বেরিয়ে এসে নিজের একটা ইন্ডিপেন্ডেন্ট আইডিয়া এস্টাবলিশ করতে চাইছে, যেটা কোথাও না কোথাও ইউএই কম্পিট ফ্রিলি এগেনস্ট রিয়াদ প্রজেক্ট হেডকোয়ার্টার, রিকোয়ারিং মাল্টিন্যাশনাল ফার্মস টু মুভ দেয়ার রিজনাল বেস টু রিয়াদ। তো এটা কোথাও না কোথাও আবার সে চাইছে যে সে যাতে সেই বিগ ব্রাদার রুল যেটা ফলো করছে সাউদি আরব, সেখান থেকে বেরিয়ে আসার জন্য। ফিফথ, প্রেফারেন্স অফ বাইল্যাটারালিজম। ইউএই চাইছে যে আগে ওপেকের সাথে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রুড এক্সপোর্টিং কান্ট্রিজরা ডিল করতো। এখন সে চাইছে ইউএই যে সে ডাইরেক্টলি সেই কান্ট্রিটার সাথে ডিল করুক, যাতে কি তার বাইল্যাটারালিজমও ভালো হয়, তার ডিপ্লোমেসিও এনহ্যান্স হয়। কোথাও না কোথাও যে ডিসকাউন্ট আর লং টার্ম সাপ্লাই চেনটাকে নিজের গ্যারেন্টিড করছে, ইনকামটাকে সিকিউর করছে। অ্যান্ড অ্যাট থার্ড, কোথাও না কোথাও গ্রিন এনার্জি রিলেবেলিং এর মধ্যেও এইটা দেখতে পাচ্ছি, যেখানটায় এই রকম একটা অয়েল কাটার, আমরা জানি ওপেক কিন্তু একটা খুব বড় অয়েল কাটার ইন গ্লোবালি। সেখানটায় ইউএই এখান থেকে বেরিয়ে এসে নিজের ইমেজটাকেও কোথাও না কোথাও এই গ্রিন এনার্জির যে অ্যাডভোকেটার সেটা হিসাবে বিল্ড করার চেষ্টা করছে, যেখানটায় সে বলছে যে আমি এরকম অয়েল কার্টেল থেকে বেরিয়ে কোথাও না কোথাও যে গ্রিন এনার্জির দিকে শিফটটা বা চিন্তিত অ্যাবাউট এনভায়রনমেন্ট, কেয়ারিং অ্যাবাউট এনভায়রনমেন্ট, সেটাকে সে ফোকাস করছে। আবার সফট ডিপ্লোমেসি। তো এই কারণগুলোর জন্য আমরা কি কি ইমপ্লিকেশনস দেখতে পারবো, চলুন সেটা দেখে নিই। প্রথম ইমপ্লিকেশন, যে এই কার্টেল থেকে যখন কেউ বেরোবে, একটা এরকম স্ট্রং প্লেয়ার লাইক ইউএই, যার 14% প্রোডাকশন আছে, অ্যারাউন্ড 1/7%, তার মানে 1/7, তবে সেখানটায় কিন্তু সেই কার্টেলটা উইকেন হবে। যে কার্টেল লেড যে একটা কম্পারেটিভ মার্কেট ড্রিভেন হয়, সেটা কোথাও না কোথাও ডিস্টোর্ট হবে। ডিস্টোর্ট হওয়ার থেকে ভলিউম ওভার প্রাইস আসবে। কেন কি এখন কোথাও না কোথাও সাউদি আরব লেড ওপেক ভলিউম নিয়ে খেলছে, যে তাদের ইচ্ছা মতন তারা সাপ্লাইটাকে কমাচ্ছে বাড়াচ্ছে, যাতে তার সাথে যে লিঙ্ক প্রাইসেসটা আপ অ্যান্ড ডাউন হয় নিজেদের ইচ্ছা মতন, সেটা কোথাও না কোথাও ডিস্টর্ট হতে যাচ্ছে। কেন কি এই 1/7 অয়েল কিন্তু এখন ওপেনলি মার্কেটে তারা লিঙ্ক করবে, তবে তাদের যে হেজিমনিটা ছিল সেটা কোথাও না কোথাও কমবে। এতে জিও পলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশনও হবে। কেন কি এটা আবার যে ওপেক প্লাসের কনসেনসাস, তার সাথে যে ইউনিটি তাদের, সেটাকে কোথাও না কোথাও ভাঙছে, যেটা কি আবার একটা কথার দিকেই যাচ্ছে, যে উই আর মোর মুভিং ইনটু বাইল্যাটারাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, ইউএই ইন্ডিয়া, বি ইট এনি আদার কান্ট্রি, যেখানটায় আবার আমরা ওপেকের সাথে না, ডাইরেক্টলি এই রকমের ক্রুড অয়েল যখন আমাদের লাগবে, ক্রুড এনার্জি যখন লাগবে, আমরা ডাইরেক্টলি কান্ট্রির সাথে লিঙ্ক করব, কোথাও না কোথাও দেখব বাইল্যাটারালিজম কিন্তু বাড়বে। তার আরেকটা ইম্প্যাক্ট কি হতে যাচ্ছে, এর সাথে কিন্তু এনার্জি ট্রানজিশন সাবসিডিরও খুব বড় একটা লিঙ্ক হতে যাচ্ছে। যেরকম ইউএই ইজ ইউজিং ম্যাক্সিমাম অয়েল রেভিনিউ টু ফান্ড ইটস, আগেই বলেছিলাম, কোভিড প্রজেক্টস লাইক রিনিউয়েবল এনার্জি সুপার পাওয়ার। একটা জায়গায় যেখানটায় সে নিজেকে পোর্ট্রে করতে চাইছে গ্রিন এনার্জির অ্যাডভোকেটার হিসাবে, আর এই রকমের অয়েল সে এই মার্কেট সিচুয়েশনে বিক্রি করে কোথাও না কোথাও সেই আইডিয়াটাকে ফান্ড করার জন্য ক্যাপিটালটা রেডি রাখছে। তার জন্য আমরা দেখবো কোথাও না কোথাও এইটা একটা ট্রানজিশনও হবে ওয়ার্ল্ডে। কেন কি যখন সে এই রকমের ব্র্যান্ডিং করবে, আমরা তো অটোমেটিক তার একটা ক্যাসকেডিং এফেক্ট ওয়ার্ল্ডে দেখতে পারবো, যেরকম রিনিউয়েবল এনার্জি সুপার পাওয়ার হিসাবে। অ্যান্ড দি ফোর্থ, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, ইকোনমিতে আমরা বলি যে মার্কেট প্রেশার অন রাইভেলস। আমরা জানি আরো কান্ট্রিজ লাইক ইউএসএ, ব্রাজিল, গুয়েনা, ওপেক তো ছেড়েই দিলাম, যারা এই ইন্ডিপেন্ডেন্ট নেশনসরা আছে যারা এইভাবে ডিলগুলো করে, তাদের কিন্তু একটা কম্পিটিটর বেড়ে গেল। তো যখন তাদের একটা কম্পিটিটর এরকম রাইভেল বেড়ে যাবে, কোথাও না কোথাও আবার মার্কেট কিন্তু ডিস্টর্ট হবে ইন দি ফর্ম অফ
সেলার্স থেকে বায়ার্স শিফটেড হবে, যেখানটায় বায়ার্সের কাছে আরো বেশি অপশনস আসবে, বায়ার্স লাইক ইন্ডিয়ার কাছে আরো বেশি অপশনস আসবে সেইটাকে এক্সপ্লোর করার জন্য। তো যখন ইন্ডিয়ার কাছে আরো বেশি অপশনস আসবে, এই সিগনিফিকেন্স কি চলুন আমরা দেখে নিই। যেরকম বলছি, এটা কিন্তু খুব ট্রানজিশন মুভমেন্ট, যেখান থেকে আমরা ইউএই থেকে এখন এই সিচুয়েশনটায় ইন্ডিয়া নিয়ে ডিল করবো, আস্তে করে আমরা শিফট করে গেলাম। কি প্রথম সিগনিফিকেন্স কি? এটা আমাদের ইকোনমিক স্টেবিলিটি আর লোয়ার ইম্পোর্ট বিল এনশিওর করবে। আমরা জানি রিসেন্টলি জিওপলিটিক্যাল টেনশনসের জন্য কিন্তু আমাদের ক্রুড অয়েল, ইভেন $1 যদি ক্রুড অয়েল ব্যারেলে আমাদেরকে বেশি দিতে হয়, কোথাও না কোথাও আমরা দেখি এর এফেক্টটা কিন্তু অনেক বেশি হয়। তো এভরি $1 ড্রপ যদি হয় ব্যারেলে, আমরা অ্যাপ্রক্সিমেটলি থাউজেন্ডস অফ করোল সেভ করতে পারবো। তো অটোমেটিক্যালি যখন সেলার্স মার্কেটে বেড়ে যাবে, আমরা দেখতে পারবো কম্পিটিশন বাড়বে, তো আমরা কোথাও না কোথাও সেটাকে এক্সপ্লোর করে নিজেদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটাকে ম্যানেজ করতে পারবো। ম্যানেজ করতে পারলে যেটাকে ইম্পোর্টেড ইনফ্লেশন বলি, সেই ইনফ্লেশনটাকেও কন্ট্রোল করতে পারবো, সিপিআই ইনফ্লেশন। আচ্ছা, এখানটায় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে সিপিআই কোনটা, কোর নাকি হেডলাইন, যেখানটায় ফিউল প্রাইসেস ইনক্লুডেড থাকে। এটা কি কোরের মধ্যে থাকে নাকি সেটা হেডলাইনের মধ্যে থাকে? সেকেন্ড, এনহ্যান্সিং এনার্জি সিকিউরিটি। প্রথম, আমরা ডাইভার্সিফাই করতে পারবো। আবার দি সেম কনসেপ্ট, যত বেশি সেলার হবে তত বেশি আমরা নিজেদের চেনটাকে বা এই রকমের এনার্জি ডিমান্ডটাকে আরো ডাইভার্সিফাই করতে পারবো। কিভাবে? ডাইরেক্ট নেগোশিয়েট করব, লং টার্ম সাপ্লাই কন্ট্রাক্ট এনশিওর করব উইথ ইউএই উইদাউট এনি কনস্ট্রেন্টস লাইক ওপেক, যারা কি প্রোডাকশন কোটাস নিয়ে কথা বলতো। তার সাথে প্রক্সিমিটি অ্যাডভান্টেজও আমরা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি এই সিচুয়েশনে। কিরকম? আপনি যদি ভেবে দেখুন, রাশিয়া আর ইউএসএ কম্পারেটিভলি কিন্তু ইন্ডিয়া থেকে অনেকটা দূরে। তো আমরা যদি তাদের থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করতেই হয়, আমাদের কোথাও না কোথাও ইন্স্যুরেন্স প্রিমিয়ামটাও বেশি লাগবে, টাইমটাও বেশি লাগবে। হোয়ারাজ ইউএই কিন্তু আমাদের নেবার, একদম সামনে। আমরা যে কোনো সময় যদি চাই, উইদিন শর্টেস্ট অফ টাইম আমরা কিন্তু ক্রুড অয়েল নিয়ে আসতে পারবো। তো এইটা কিন্তু আমাদের একটা প্রক্সিমিটি অ্যাডভান্টেজ প্লে করাচ্ছে। প্রক্সিমিটি অ্যাডভান্টেজ দিয়েই স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ। দেখুন, পয়েন্টগুলো কিন্তু এরকম করেই লিঙ্ক করা, যাতে আপনি রিকল করতে আপনাদের সুবিধা হয়। এরকম ইন্ডিয়া ইউএই কিন্তু কোঅপারেট করেছে থ্রু আবুধাবি ন্যাশনাল অয়েল কর্পোরেশন, স্টোরিং ক্রুড অয়েল ইন ম্যাঙ্গালুরু স্ট্র্যাটেজিক রিজার্ভ। তো যখন কাছে হবে এই রকমের সিচুয়েশনে, ইউএই কাছে, সে ওপেক থেকে বেরিয়েছে, তাদের সাথে আমাদের এরকম একটা কোঅপারেশন আছে। তো আমরা কোথাও না কোথাও এইটা চেষ্টা করব যে আমাদের এই রকমের রিজার্ভগুলো যাতে সবসময় ফুল থাকে, যাতে আমাদের সাপ্লাই এই এরকম জিওপলিটিক্যাল টেনশনসে যাতে আমাদের ক্রুড অয়েল সাপ্লাইটা ইনশিওর থাকে। দি ফোর্থ পয়েন্ট, স্ট্রেংথেনিং অফ সিইপিএ, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। আমরা জানি আবার যে আমরা ইউএইর সাথে কিন্তু কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন করেছি 2022-তে। সেটা কোথাও না কোথাও ইন্ডিয়া ইউএই আমাদের ব্যাকরক। তো আমরা যদি এই রকমের গ্যারেন্টি অফার করি ইউএই কে ইন এক্সচেঞ্জ অফ দেয়ার অয়েল রিজার্ভ, যে আমরা সেখানটায় ইনফ্রাস্ট্রাকচার করে দেবো আপনাদের জন্য, তো কোথাও না কোথাও আমরা দেখবো আলটিমেটলি ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর যেটা, সেটাই কোথাও না কোথাও ইনডাইরেক্টলি হেল্প করছে। যেরকম উদাহরণ আমরা ইরানে চাবাহার পোর্টের ক্ষেত্রে করেছি, যে আমরা সেখানটায় ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করলাম, ইন রিটার্ন আপনি আমাদেরকে অয়েল দিলেন। তার রিটার্নে কি হলো, যে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর যেটা IMEC, সেই করিডোরটা আরো স্ট্রেংথেন হলো। দি ফিফথ পয়েন্ট, কোথাও না কোথাও রিফাইনিং হাব হিসাবেও কিন্তু আমাদের অ্যাম্বিশনটা বাড়বে। ইন্ডিয়া যেখানটায় এম করছে অ্যারাউন্ড 450 MMTPA বাই 2030, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইউএই ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি স্টেডি সাপ্লাই অফ ক্রুড গ্রেডস রিকোয়ার্ড ফর ইন্ডিয়ান রিফাইনারিজ। আমরা রিসেন্টলি জানি ল্যাটিন আমেরিকা থেকে কিন্তু অনেক ক্রুড অয়েল এসছে, কিন্তু তখন কিন্তু এটাও বলা হচ্ছিল যে এই রকমের ক্রুড অয়েলকে হ্যান্ডেল করার জন্য কিন্তু ইন্ডিয়ান রিফাইনারিজরা ওয়েল ইকুইপড না। কিন্তু ইউএইর যে ক্রুড অয়েলটা আছে সেটাকে হ্যান্ডেল করার জন্য কিন্তু ইন্ডিয়ান রিফাইনারিজরা ওয়েল ইকুইপড। তো আমরা দেখতে পারবো এটা কোথাও না কোথাও আবার আমাদের যে গ্লোবাল এক্সপোর্টার হিসাবে আমরা
নিয়ে এসে ক্রুড অয়েলগুলোকে নিয়ে এসে রিফাইন করে আবার এক্সপোর্টও করি অনেক কান্ট্রিজে। তো এক্সপোর্টার অফ রিফাইন, আমরা ক্রুড অয়েল নিয়ে এসে রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট যে আমাদের একটা নেম আছে, সেটা আরও কোথাও না কোথাও স্ট্রেনথেন হবে। অ্যাট লাস্ট আবার এটা দিয়েই কোথাও না কোথাও আমাদেরকে গ্রিন এনার্জি কোঅপারেশনে আরও হেল্প হবে। কেন কি আমরা দেখতে পাচ্ছিলাম ইউএই এটার মাধ্যম দিয়ে নিজের গ্রিন এনার্জিটাকে স্ট্রেনথেন করতে চাইছে। আর আমাদেরও কোথাও না কোথাও গ্রিড হাইড্রোজেন আর সোলার এনার্জি কিন্তু আমরা ইনভেস্ট করতে চাইছি রিনিউয়েবল এনার্জির জন্য, লাইক ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন। তো আমরা যদি দুটো কান্ট্রি যদি এই রকমের, এখন যখন ওপেক নেই, আমরা যদি একসাথে এসে আর&ডি করি, আমরা দেখব দুজনেরই হেল্প হচ্ছে কোথাও না কোথাও এই পিক অয়েল এরা থেকে বেরিয়ে আসার জন্য। আচ্ছা, ইজ অল দোজ থিংস দ্যাট ইজি যেগুলো আমরা দেখলাম? আমরা সবসময় জানি যে কোনো এফেক্টের কিন্তু একটা অপরচুনিটি কস্ট থাকে, যে কোনো চয়েসেসের কিন্তু কিছু একটা অপরচুনিটি কস্ট থাকে। এই ক্ষেত্রে কি অপরচুনিটি কস্ট হবে? পোটেনশিয়াল চ্যালেঞ্জেস কি কি ইউএই যখন ওপেক থেকে বেরিয়ে গেল? প্রথম, মার্কেট ভোলাটিলিটি। আমরা এতক্ষণ পর্যন্ত এটা ভেবে নিচ্ছিলাম যে ইউএই বেরিয়ে প্রাইসটাকে কোথাও না কোথাও ডিস্টর্ট করবে। ডিস্টর্ট করবে ইন দি ফর্ম অফ সেলার বেশি বেড়ে যাবে মার্কেটে, তো কোথাও না কোথাও সাপ্লাই বেশি হবে, অটোমেটিক প্রাইসটা কমবে। যদি এক্সট্রিম প্রাইস সুইং হয়, আমরা দেখেছি আগেও যে এরকম ডিসঅর্গানাইজ হয়েও কিন্তু এই কার্টেলটা আরো নিজেদেরকে স্ট্রেনথেন করেছে। তো কোথাও না কোথাও আমরা দেখব যে এইটা আমাদের বাজেটারি অ্যালোকেশন যে ফিসকাল প্ল্যানিং এও কিন্তু একটা প্রবলেম আসতে পারে। কেন কি ডিক্লাইন অফ ওপেক স্টেবিলিটি ইজ अगेन ডিক্লাইন অফ ইন্ডিয়াস কারেন্ট অ্যাকাউন্ট স্টেবিলিটি। কেন? কেন কি আমরা অলরেডি এখন ওপেকের সাথে একটা রিলেশন বানিয়ে চলছি। তো আমাদের ফ্রেন্ড যদি কোথাও না কোথাও ডিস্টেবিলাইজ হয়, আমরা তো এটাও ভাববো যাদের সাথে আমাদের লিঙ্ক চলছে সেটা যদি স্টেবিলাইজ থাকে, তো সেটা কোথাও না কোথাও ব্যাকফায়ার করতে পারে। সেকেন্ড, এটা কিন্তু একটা জিওপলিটিক্যাল টাইট রোপের মাঝখান দিয়ে। কেন? কেন কি আমাদের সাথে কিন্তু সৌদি আরবের খুব ভালো রিলেশন আছে। তো আমরা যদি কোথাও না কোথাও ইউএইর সাথে ইন্ডিপেন্ডেন্টলি বাইল্যাটারাল করতে যাই, কোথাও না কোথাও সেটা সৌদি আরবকে রাগিয়ে দিতে পারে। তাকে এটা বোঝাতে পারে যে ইন্ডিয়া বেশি তার কাছে যাচ্ছে, আমরা তার সাথে ডিল করব না। তাতে কিন্তু আরেকটা প্রবলেম হয়ে যাবে। থার্ড, আমাদের অ্যাসেট স্ট্যান্ডিং রিস্ক। আমরা কিন্তু অলরেডি রিনিউয়েবল এনার্জিতে কমিট করে দিয়েছি। তো এখন যদি মেনেও নিই যে ইউএই প্রাইস ড্রপ করবে নিজেদের অয়েলে, আমাদের কি আমাদের টার্গেট থেকে সেটা কোথাও না কোথাও সরিয়ে দেবে? কেন কি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও না কোথাও কম্পালশন আছে ইন্ডিয়ার যে সে যাতে গ্রিন এনার্জিতে শিফট করে। কিন্তু তখন যখন চিপ গ্রিন এনার্জি সে পাবে, সেটা কি কম্পালশন হিসেবে দাঁড়িয়ে যাবে না? কম্পালশন থেকে সরিয়ে দিয়ে অপশন হিসেবে দাঁড়িয়ে যাবে না? তো আমাদেরকে তো সাইড ট্র্যাকও করে দিতে পারে আমাদের গোল থেকে। দি ফিফথ, এই জিওপলিটিক্যাল টাইট্রোপ থেকেই যদি টেনে দেখি, এটা কিন্তু কোথাও না কোথাও রিজনাল ইনস্টেবিলিটি নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি অয়েল প্রাইসেস নিয়ে কিন্তু আগেও ওয়ার হয়েছে। আবার যদি এরকম ওপেক থেকে বেরিয়ে আসতে আবার জিওপলিটিক্যাল একটা টেনশন হয়ে গেল ওয়েস্ট এশিয়াতে, যেখানটা আমরা এক্সপেক্ট করছিলাম প্রাইসেস কমবে, আরও স্কাই রকেট হয়ে গেল রিজনাল ফ্রিকশনের জন্য। অ্যান্ড অ্যাট লাস্ট কোথাও না কোথাও সাপ্লাই চেন ভালনারেবিলিটি কিন্তু আছেই। কেন? কেন কি আমরা দেখতে পাচ্ছি ইন ইনক্রিজিং রিলায়েন্স অন bilateral deal over regulated cartel means India's energy security becomes more sensitive. আগে ইন্ডিয়া যে কোনো একটা অর্গানাইজেশনে ডাইরেক্টলি কথা বলতো, সেই অর্গানাইজেশন নিজেদের মেম্বারদের সাথে কথা বলতো। এখন ইন্ডিয়াকে স্পেসিফিক্যালি প্রত্যেকটা মেম্বার্সের সাথে কথা বলতে হবে। ইন দিস কেস ইউএর সাথে কথা বলতে হবে, তাদেরকে স্যাটিসফাই করতে হবে। আর এরকম যদি না হয়, একটা ওপেকের কিছু একটা ইন্টারেস্ট আর ইউএর ইন্টারেস্ট কনফ্লিক্ট করছে, তখন ইন্ডিয়া কোথায় স্ট্যান্ড নেবে? তো কোথাও না কোথাও আমাদের যে এর জন্য ডোমেস্টিক পলিসি যে শিফট, সেটাখানটা আমরা দেখতে পারবো। কেন কি এভরি এক্সটার্নাল সিচুয়েশন বা mandate have a effect on India's domestic currency in a globalized situation, globalized in a globalization era. তো এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের ওয়ে ফরওয়ার্ড কি হওয়া উচিত? ওয়ে ফরওয়ার্ড, প্রথম, আমরা যাতে ডিপেনিং বাইল্যাটারাল এনার্জি ডিপ্লোমেসি করি। যেরকম প্রথমেই সিইএপি ফ্রেমওয়ার্ক আমরা দেখেছি, সেখান থেকে যাতে বায়ার আর সেলারের রিলেশনশিপ থেকে বেরিয়ে আমরা সিকিউরিং লং টার্ম ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট অ্যান্ড এক্সপ্যান্ডিং জয়েন্ট ভেঞ্চার আর আপস্ট্রিম এক্সপ্লোরেশন প্রোগ্রাম উইদিন ইউএই আমরা এক্সপ্লোর করি। সেকেন্ড, আমরা যাতে
আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ যেগুলো আছে সেগুলোকে আরো বেটার এক্সপ্লোর করি। একটা জায়গায় যেখানটা আমরা আপস্ট্রিম লিঙ্কেজেস করার কথা বলছি ইউএই তে, আরেকটা জায়গায় আমরা কথা বলছি যেটা অলরেডি আমাদের ডেভেলপ করা আছে সেইগুলোকে যাতে আরো আমরা ভালো করে ইউজ করে সেটা যাতে ম্যাক্সিমাম বেনিফিট আমরা ওখান থেকে রিপ করতে পারি। লাইক স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ ইন পাদুর অ্যান্ড চন্ডকোলি, যাতে আমাদের গ্লোবাল সাপ্লাইটা ইনশিওর থাকে। এইটা করতে গিয়ে আমরা আমাদের অন্য বন্ধুদেরকে রুষ্ট করব না। এরকম করে ব্যালেন্সিং ওয়েস্ট এশিয়া টাইস, আমরা ইউএইর সাথে টাইটা করার সময় আমরা ডিহাইফেনেটেড টাই কিন্তু সৌদি আরবের সাথেও করব, যাতে দুটো রিলেশন আমার প্যারালালি চলতে থাকে, আর একটা রিলেশনের জন্য আরেকটা রিলেশন যেন আমার এফেক্টেড না হয়। তার সাথে ইন্টিগ্রেটেড ট্রানজিশন, এনার্জি ট্রানজিশনটাকেও এনশিওর করব। কেন কি আমরা দেখতেই পাচ্ছিলাম যে যদি প্রাইসেসগুলো ড্রপ হয় আমরা ভাবছিলাম যে কোথাও না কোথাও আমরা আমাদের ট্র্যাক থেকে সরে আসতে পারি। তো আমরা যাতে আমাদের ট্র্যাক থেকে না সরি, তো এইটাকে এনশিওর করতে হবে যে এই রকমের পার্টটা যাতে আমাদের এনার্জি ট্রানজিশনটাকেও এনশিওর করে। লাইক ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন কোলাবোরেটিং উইথ ইউএইস কার্বন ক্যাপচার স্টোরেজ যে প্রোগ্রাম আছে, টেকনোলজি আছে, যেটাকে আমরা সিসিএস বলি। তার সাথে স্ট্রেংথেনিং আইএমইসি, আমরা যে করিডোরটা দেখছিলাম সেই করিডোর রুটটাকে আরো এইটা যাতে স্ট্রেংথেন করে। মেক শিওর যে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর যেটা আছে সেটা ইন্টিগ্রেট উইথ এনার্জি গ্রিড। এই মুহূর্তে ইউএইর ক্ষেত্রে যেটা পাবো আমরা পাইপলাইন, টার্নিং ইউএই অ্যাজ আ পিক অয়েল এক্সিট, যারা এই সময় বেরিয়ে এসে সেই সিচুয়েশনটাকে আমরা যাতে এক্সপ্লয়েট করতে পারি। এক্সপ্লয়েট ইন দি সেন্স অফ আমরা যাতে আমাদের ফেভারে ইউজ করতে পারি। অ্যান্ড অ্যাট লাস্ট যেটা আগেও পড়েছিলাম, আমাদের রিফাইনিং হাবকে আরো অপটিমাইজ করতে হবে, যাতে আবার এই ডাউন স্ট্রিমিং প্রসেসিং যে হাব যেগুলো আছে আমাদের সেইগুলোকে যাতে আমরা আরো ইউজ করতে পারি বেটার এইসব সিচুয়েশনের জন্য। একটা প্রোডাক্ট এক্সপ্লোর হয়ে গেল, এরপরে ডাউনস্ট্রিমে এইগুলোকে তো আরো বেটার করব, রিফাইন করব, তবেই না গিয়ে পেট্রোল আসবে। আপে আমরা কোথাও না কোথাও আর&ডিতে ইনভেস্ট করব, যেখানটায় এই রকমের এক্সপ্লোরেশন যাতে আরো সহজ হয়ে যায়। কিন্তু যেটা এক্সপ্লোর হয়ে গেছে ডাউনে, তো সেটাকে রিফাইন করব। সেই রিফাইনের মেকানিজম বা টেকনোলজিস গুলো যেন আমাদের কাছে আপগ্রেডেড থাকে। উইথ দিস উইথ দিস ফিউ পয়েন্টস আমরা কিন্তু আমাদের ওয়ে ফরওয়ার্ড শেষ করব। এরপরে যদি একটা কনক্লুশন ড্র করি, আমরা দেখব দি ইউএই ওপেক এক্সিট marks the shift towards market-driven energy realism. For India, this offers a strategic opportunity to secure affordable crude oil, strengthening bilateral tie, and leverage UAE investment to fuel its green transition. কনক্লুশন আবার সেম, একটা সিচুয়েশন যেটা ইন্ডিয়া থেকে একটু দূরে হয়েছে, সেটা ইন্ডিয়া সেখান থেকে করে ফেভারেবল অ্যাডভান্টেজ নিতে পারে। কি করে নেবে? এই সিচুয়েশন থেকে প্রথম আমরা নিজেদের ক্রুড অয়েল স্টোরেজটাকে ভালো করব, এনহ্যান্স করব, বাড়াবো, টাইটাকে আরো বেটার করব ইউএইর সাথে। তার সাথে যেই সিচুয়েশনটা একটা কমন কনকারেন্স আমরা দুজনেই আসছি রিনিউয়েবল এনার্জি, সেখানটা যদি কোলাবোরেশন করে আর&ডি করে আমরা যাতে বেটার করতে পারি। With this, I would conclude today's session, and I would hope that today's session was indeed helpful for your preparation. And yes, আপনারা যারা যারা ভাবছেন যে আমরা তো মেন্সের অ্যান্সার বাংলাতে লিখবো, তাদের জন্য কিন্তু আমাদের ইকুয়ালি রিসার্চ মেন্সের কন্টেন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে, যেটা কিন্তু আবার আপনাদের লার্নিং আর কনসেপ্ট ক্ল্যারিটির মাঝখানে যে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা সেটাকে সরিয়ে দিতে চাইছে। তো আপনি যেইভাবেই ভাবুন না কেন, whether in English or in Bengali, আপনার প্রিপারেশনটা কিন্তু স্ট্রাকচার থাকবে with RISE IAS. On this note, I would again thank you all for joining this session, and I hope that you are preparing really hard, because prelims is less than 23 days now. Sorry, 22 days now. Thank you.